হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। সো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। এবং আমাদের রাইটিং পার্টে যাদের সেন্টেন্স মেকিংয়ে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি বেসিক যে সেন্টেন্স মেকিংটা সেটা শিখতে পারবেন এবং এখানে আপনার টেন্স রিলেটেড ডিসকাশন পাবেন, অক্সিলারি ভার্ব কিভাবে ইউজ করতে হয়, রুলসগুলো কি কি, রেগুলার রুলস, এক্সেপশনাল রুলস সব এখানে আছে। প্লাস হচ্ছে আপনাকে এখানে প্রিপোজিশন, অ্যাডভার্ব রিলেটেড যে বেসিক যে যেগুলো খুব বেশি ইউজ হয় সেই রিলেটেড যে নলেজগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেটা এখান থেকে এই যে ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বের থেকে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা জিনিস অ্যাডভাইস করবো, সেটা হচ্ছে আপনারা রুলস মুখস্থ করবেন না, রুলসটাকে বুঝে পড়বেন, পড়ে দেন আপনারা সেন্টেন্স মেকিংটা ট্রাই করবেন, তাহলেই আপনি ভালো করতে পারবেন এবং এখান থেকে একদম বেসিক থেকে আপনারা শিখতে পারবেন। আর যদি আপনারা চান যে মনে করেন যে আপনাদের সেন্টেন্স মেকিং হচ্ছে কিনা, আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, যে আপনাদের যে সেন্টেন্সগুলা, যে এই যে রুলসগুলো আমি পড়িয়েছি এই রুলসগুলো রিলেটেড আপনারা যখন সেন্টেন্স মেকিং করছেন যদি কোনো কনফিউশন থাকে, আমি জানি হবে না, বাট যদি থেকে থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন যে ঠিক হয়েছে কিনা। ডেফিনেটলি আই উড লাভ টু হেল্প ইউ গাইস। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের ফার্স্টে বলেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, আমাদের টেন্সের তো অনেক ফর্ম আছে, বাট এখানে শুধু আমি হাইলাইট করে দিচ্ছি। এখানে বলেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্টের সাবজেক্ট মানে হচ্ছে হি, শি, আই, তারপর হচ্ছে দে। হ্যাঁ, আমি সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিলেটেড এটা ফুল লেকচার, যারা আরও ডিটেইলি বুঝতে চান তাদের জন্য আমার সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নেবেন, আরও ডিটেলসে দেওয়া আছে, বাট আমি তারপর একবার রিপিট করছি। সাবজেক্ট হচ্ছে হি, শি, দে, আই, উই, ইউ, এগুলো হচ্ছে ইয়ে। তারপর হতে পারে মাই টিচার, এটাও হতে পারে হচ্ছে সাবজেক্ট ক্যান মিন এনিথিং। আচ্ছা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমি যেটা শর্টকাটে বলি সেটা হচ্ছে আই ইউ বাদে এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বারটা কি? সিঙ্গুলার বলতে বোঝায় হচ্ছে একক, প্লুরাল বলতে কি বোঝায়? একের অধিক। সিঙ্গুলার হি দিয়ে কি বোঝায়? একজন ব্যক্তিকে বোঝায়। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, তাহলে যদি আমাদের কন্ডিশনগুলো কি কি বলেছে, যে সিম্পল প্রেজেন্ট হতে হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এই যে আমাদের যে ভার্বটা আছে সেটার পাশে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। ইট ওনলি অ্যাপ্লিকেবল অন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা ছাড়া অন্য কোনো টেন্স, যতগুলাই টেন্স আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না, এটাও মাথায় রাখতে হবে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। আচ্ছা, হি প্লেজ ফুটবল, এটা যেমন একটা এই সেন্টেন্সের যে টেন্সটা সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট, নর্মাল আমাদের যে স্বাভাবিক যে বর্তমান কালকে বোঝাতে আমরা যে টেন্সটা ব্যবহার করি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স রিলেটেডও আমার ভিডিও আছে, যদি আরও এলাবোরেটলি লেকচার দেখতে চান, ইটস অ্যাভেলেবল অন মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, সো এখানে আমাদের টেন্সটার স্ট্রাকচারটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং আমাদের সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন, যেহেতু একজনকে বোঝাচ্ছে হি দিয়ে, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের ভার্বের শেষে কি যুক্ত হবে? হি ইটস রাইস, হি প্লেজ ফুটবল। এখন এখানে আরেকটু এলাবোরেটলি এখানে বলা হয়েছে যদি ওই টেন্সের ক্ষেত্রে থার্ড পারসনটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু যোগ হবে না। যেমন আমি কি বলেছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই ইউ বাদে পৃথিবীতে যা কিছু আছে সবই কি থার্ড পারসন। এটার হতে পারে সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তিকেও বোঝাতে পারে, এটা হতে পারে প্লুরাল নাম্বার বা একের অধিক ব্যক্তিকেও বোঝাতে পারে। যদি প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল হয়, যেমন দে দিয়ে কি তাদের বোঝানো হয়, তারা বা তাদের, এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো সেই ক্ষেত্রে কিন্তু এস বা ইএস আর যুক্ত হবে না। এই ভুলটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে, যে সেন্টেন্স লিখতে গেলে এই ভুলগুলো করে। সো বি ভেরি কেয়ারফুল, এগুলোর কারণে কিন্তু আপনার কি মার্কসগুলো রাইটিং পার্টে কি ডিডাক্ট হয়।
আমাদের মনের অজান্তেই হয়ে যায়, আমরা যখন লিখতে যাই আমাদের মনে অজান্তেই হয়ে যায়। আমরা হয়তো রুলস পারি, বাট সেন্টেন্স মেকিং এর টাইমে আমাদের এই প্রবলেমটা হয়ে যায়। সো এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, এক একটা সেন্টেন্স লিখে লিখে নিজের যে এক্সারসাইজ নিজেকে করতে হবে, নিজের ভুল নিজেকে ধরতে হবে। ওনলি দেন ইউ ক্যান গেট আ গুড স্কোর ইন দ্য IELTS রাইটিং পার্ট। আচ্ছা, সো দে প্লে ফুটবল, এখানে দেখেন আমি কিন্তু প্লেস দিইনি, কারণ হচ্ছে কি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে। দে ইট রাইস, ওকে, দিস ওয়ান ইজ ডান। নেক্সট কি বলেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, এটা নর্মাল। তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না। আচ্ছা হ্যাঁ, এই ভুলটা অনেকে করে থাকে। দেখেন, যদি আমরা অনেক সময় বলি না হি ডাজ নট গো টু স্কুল, বাট এখানে আমাদের অনেকের ভুলটা হয়। ডাজটাও কিন্তু একটা ভার্ব, রাইট? গোটাও একটা ভার্ব। যখন আপনি ডাজের সাথে ডাজ মানে ডু নামক ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই ভার্বের সাথে গো এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমি ডাজের সাথে এস বা ইএস যুক্ত করেছি। আর কি করলাম, এই যে লাস্ট যে ভার্ব যেটা গো, সেটাতে আমি এস বাই ইএস যুক্ত করিনি, কারণ এখানে আমি অলরেডি ডাজের সাথে কি এস বাই ইএস যুক্ত করে ফেলেছি। এটা হচ্ছে রুল। এটা শর্টকাটে কিভাবে মনে রাখবেন, যে সাবজেক্টটা মানে আমার টেন্সটা কি হতে হবে, সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, মানে নর্মাল যে আমরা বর্তমান কাল বুঝে সে টেন্স, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং আমি যদি কোনো নেগেটিভ মিনিং প্রকাশ করতে চাই, যেমন এখানে ডাজ নট দিয়ে কি মানে নেগেটিভ মিনিং প্রকাশ করতে চাচ্ছি, অন দ্যাট কেস যদি আমি ডাজ নট ব্যবহার করি, তাহলে আমার যে ভার্ব, এই যেখানে যে ভার্বটা আছে গো, সেটার সাথে কিন্তু এস বাই ইএস আর যোগ হবে না, কারণ ইটস অলরেডি অ্যাডেড। আচ্ছা, সো আওয়ার নেক্সট রুল ইজ পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা একই সেন্টেন্স কিন্তু ডিফারেন্ট টেন্সে। কিভাবে? ফার্স্ট ওয়ান, হি গোজ টু স্কুল, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, মানে আমরা নর্মাল যে বর্তমান কাল বুঝে, যেখানে কোনো প্যাচ বা মানে প্যাচ বা কোনো মিক্সিং নাই, জাস্ট ইটস এ নর্মাল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট নাম দিয়ে বুঝে যে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ সিম্পল মানে মানে আমাদের যে নর্মালি যে প্রেজেন্ট টেন্সটা, এটার অনেক আরো একটা ডিভাইডেশন আছে, বাট এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা আমরা নর্মাল বর্তমানকে বুঝাই। হি ওয়েন্ট টু স্কুল, এটা কি হয়ে গেল, আমার পাস্ট টেন্সে হয়ে গেল, বা সিম্পল পাস্টও বলা যেতে পারে, সিম্পল পাস্টই লিখলাম, বা পাস্ট ইনডিফিনিটও বলা যেতে পারে, সিম্পল পাস্ট। ওকে, নেক্সট ওয়ান ইজ আমাদের হচ্ছে হি উইল গো টু স্কুল, তার মানে এটা দিয়ে বুঝতে পারছি কি ফিউচার টেন্স, অর ফিউচার টেন্সের কোনটা, এটা হচ্ছে সিম্পল ফিউচার কে ইন্ডিকেট করছে। মানে এটা হচ্ছে ওই টাইপের সেন্টেন্স যেটাতে কোনো প্যাচ ঘোজ নাই, এগুলাকেই আমরা বলি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট ও সিম্পল ফিউচার। আচ্ছা, যেখানে নর্মালি আপনার একটা ভার্ব বসবে, ব্যাস, হতে পারে প্রেজেন্ট, হতে পারে পাস্ট, হতে পারে ইন আ ফিউচার ম্যানার। আচ্ছা, এখন আমার মেইন কি বলেছে, যে যখন আমার পাস্ট টেন্স থাকবে, ফিউচার টেন্স থাকবে, তখন এস বাই ইএস যুক্ত হবে না। কেন? যখন আমি হি গোজ টু স্কুল লিখছি, এখানে এস বাই ইএস যুক্ত হয়েছিল, কারণ আমরা ফার্স্ট রুলটা পড়েছিলাম কি সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে কি আমার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। এই যে সেন্টেন্সটার ফর্ম ওয়েন্ট, ওয়েন্টটা কিসের পাস্ট ফর্ম? ওয়েন্টটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম। এখন ওয়েন্টটা যে গো এর পাস্ট ফর্মটা হয়ে গেল, অন দ্যাট কেস আমার এখানে কি আর এস বাই ইএস যুক্ত করার কি কোনো কারণ আছে? নাই তো, কারণ আমি অলরেডি এই গোটাকে চেঞ্জ করে কি লিখেছি, ওয়েন্ট লিখেছি। হ্যাঁ, পাস্ট ফর্মটাকে ইন্ডিকেট করার জন্য। সো এস বা ইএস আমার মানে অ্যাড করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর কি বলেছি, হি উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল, উইল দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে ফিউচার টেন্সকে, যে সে যাবে, স্কুলে যাবে। যখন আমার এরকম ফিউচারের উইল চলে আসবে, তখন আমার ভার্বের শেষে কি এস বা ইএস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এগুলোই হচ্ছে কি আপনার বেসিক, এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো যদি আপনি মনে রাখেন। যেমন কি, যখন আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে ছিল, তখন আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করছি।
সেম সেন্টেন্সটা যখন আমার পাস্ট টেন্সে চলে গেল, ভার্বের যে আমার প্রেজেন্ট ফর্মটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, পাস্ট ফর্ম হয়ে গেল, গো হয়ে গেল ওয়েন্ট। এখানে আমার এস বা ইএস যুক্ত করা কোনো প্রয়োজন নেই। উইল যখন চলে আসবে বা উইল দিয়ে যখন আপনি সেন্টেন্স মেক করবেন, তখন আপনি ভার্বের নর্মাল যে বেস ফর্ম সেটাই আপনি ব্যবহার করবেন, এস বা ইএস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এটাই আমাদের ভুলগুলো হয় হচ্ছে কি সেন্টেন্স মেকিং এ, আমরা মিলিয়ে ফেলি, বাট এটা মিলানো যাবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 3rd নাম্বার রুল। নেক্সট ওয়ান ইজ মডেল অক্সিলারি ভার্ব, বা এটাকে আমরা হেল্পিং ভার্বও বলি বা অক্সিলারি ভার্বও বলি। কি কি এক্সাম্পল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট। এইটা রিলেটেড আমি আরেকটা ভিডিও বানাবো, এখান থেকে আপনারা কিভাবে সেন্টেন্স মেকিং করবেন। বাট আপাতত একটা বেসিক নলেজ নিন যে কারণ কি একটা করলে আর 10টা পারা যায়। এরপরে এখন কি বলেছে যে আমাদের যে মডেল অক্সিলারি ভার্ব আছে, এটা মানে এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। আমাদের নর্মাল আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়্যারও কিন্তু হয়, বাট এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বেরই আরেকটা রূপ। আমি এত ডিটেলসে বলছি না, যে শর্টকাটে মনে রাখার জন্য, কারণ কি সেন্টেন্স মেকিং শিখতে হবে। অনেক সময় গ্রামার কম পড়েও কম বুঝেও আপনি ভালো সেন্টেন্স মেকিং করতে পারেন যদি আপনি বেসিকটা বুঝেন। হ্যাঁ, একটা বুঝলে আরো 10টা অটোমেটিক্যালি বোঝা যায়। আচ্ছা, এরপরে যদি এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এগুলো যদি থাকে, এরপরেই ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছুই যোগ হবে না, বা বলতে পারেন ভার্বের একদম বেস ফর্ম বসবে, যে ভার্বে কোনো কিছুই অ্যাড হবে না, একদম র যে ভার্ব যেটাতে কোনো চেঞ্জেস নাই, ভার্বের সেই ফর্মটা বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম না লিখে আপনারা মনে রাখতে পারেন হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে এমন ফর্মকে বোঝায় যেটাতে কোনো চেঞ্জেস নাই। কিভাবে দেখেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে ক্যান, দেখেন আমার এটা কি ছিল, এটা কিন্তু আমার 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। একটু খেয়াল রাখেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিই, তাহলে মনে থাকবে। এই হিটা আমার কি 3rd পারসন, just a moment, 3rd person singular number, right? singular number. আমার মডেল অক্সিলারি ভার্বটা আসলো ক্যান, ঠিক আছে, ক্যানটা আসলো। এই যে ক্যান আসার ফলে আমি ডু এর সাথে কি আর এস বাই এস কে যুক্ত করব না, কারণ রুল অনুযায়ী যদি আমার ক্যান চলে আসে সেই ক্ষেত্রে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, এখানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক তারপরও আপনার ডাজ হবে না, কারণ এখানে আমার ক্যান চলে আসছে যেটা একটা মডেল অক্সিলারি ভার্ব, এবং সে কারণে আমার রুল অনুযায়ী আমি ডুটাকে ডু এর মতোই বসাতে হবে, বেস ফর্মে বসাতে হবে, মানে যে ভার্বে কোনো চেঞ্জেস আনতে পারবো না। নেক্সট কি, আই শ্যাল গো টু দ্য স্কুল। ওকে, এই যে শ্যাল ইউজের কারণে কি হয়ে গেল, গো হয়ে গেল, এটা তার কোনো চেঞ্জেস নাই। ইউ মাস্ট কাম হোম, হ্যাঁ, ইউ মাস্ট কাম হোম ভার্বের একদম বেস ফর্ম। হি শুড স্টাডি হার্ড, হি শুড স্টাডি হার্ড। এখানে দেখেন শুডটা হচ্ছে আমার মডেল অক্সিলারি ভার্ব, অ্যান্ড ফর দ্যাট আমার স্টাডির বেস ফর্মটা বসেছে। ওকে, 5 নাম্বার হচ্ছে বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হয় অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অর আপনারা মনে রাখতে পারেন কি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মানে আমি এমন একটা মিনিং ইন্ডিকেট করতে যাচ্ছি যেটা একটা চিরন্তন সত্য, মানে কখনো বদলাবে না, বা এটা হতে পারে আমার কোনো অভ্যাসগত কাজ, যেমন আমি রেগুলারলি চা খাই, হ্যাঁ, বা আমি রেগুলারলি বা সে রেগুলারলি চা খায়, হি ড্রিঙ্কস টি এভরিডে, এটা কি তার একটা অভ্যাস। সো এরকম যখন আমি কোনো জিনিস বা মিনিং ইন্ডিকেট করবো যে আমি কোনো অভ্যাস বোঝাতে চাচ্ছি বা চিরন্তন সত্য, সেক্ষেত্রে আমি সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করবো, ইটস আ মাস্ট। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি একটা প্রেজেন্ট
টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন ইউজ করছে? আমি কি এটা পাস্ট বা ফিউচারে ইউজ কেন করব না? কারণ এটা একটা চিরন্তন সত্য। সান সবসময় পূর্ব দিকে উঠবে এবং এই সত্যটা তো কখনো চেঞ্জ হবে না এক্সেপ্ট কিয়ামত, রাইট? সো আমার এটা ইউনিভার্সাল ট্রুথ এবং এই কারণে আমি এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সটা হিসেবেই লিখবো। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা, আইস ফ্লোটস অন ওয়াটার, এটাও আপনার ইউনিভার্সাল ট্রুথ। বাট আমি যেটা বললাম যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে যে আই এম রাইটিং দিস ওয়ান, হি ড্রিঙ্কস টি এভরিডে, এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ, যে সে রেগুলারলি চা খেতে, এটা একটা অভ্যাস। ওর আমি বলছি আই ড্রিঙ্ক টি এভরিডে, এটা আমার প্রতিদিনের কাজ, এটা আমার একটা অভ্যাস। ওকে, সো এটা ছিল আমাদের এই পর্যন্ত, আমরা 5টা রুলস শিখলাম এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরো 5টা রুলস নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো, যাতে করে আপনাদের জিনিসগুলা গোলমাল না হয়। একটু ভিডিওটা শর্ট রাখার ট্রাই করছি, কারণ বেশি লং হলে ভিডিও মানে শোনার আগ্রহটা থাকে না। সো অল্প অল্প করে শিখি, বাট ভালো করে শিখবো, এটাই হচ্ছে আমাদের নিজেদের সাথে নিজেদের প্রমিস। সো যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে এবং যদি মনে হয় যে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, আমাকে মোটিভেশন দেওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাকে মোটিভেট করবেন বলে আশা করছি। সো টিল দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।